কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় একটি আন্দোলন ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনটি মূলত হচ্ছে সুদপুর নামক একটি স্থানে আরজি কর হসপিটালে একজন ইন্টার্ন নারী ডক্টর, তাকে গ্যাংরেপ করা হয়েছে এবং তাকে ব্রুটালি হত্যা করা হয়েছে। সেই হত্যার বর্ণনা শুনলে আপনারা চমকে উঠবেন। আমাদের ইচ্ছের বিরুদ্ধে যদি কেউ আমাদের হাতটাও ধরে তাতে আমরা ভীষণ রকম বিব্রত হই। আর সেখানে ধরেন 10 থেকে 12 জন কিংবা সব কিছু মিলিয়ে 18 জন মানুষ যখন একটি মেয়েকে পাশবিক নির্যাতন চালায়, তখন তার অবস্থাটা কি দাঁড়ায় আপনারা বুঝতে পারেন। আমি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতেই বিব্রত বোধ করছি, কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি নিজেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। একটি মেয়েকে কিভাবে এতজন মিলে ধর্ষণের পরে হত্যা করেছে। যে বর্ণনা শুনছিলাম সে বর্ণনা শুনে রীতিমতো পাগল পাগল লাগছে। মানে এমনভাবে গলা তার টিপে ধরা হয়েছে যে তার চোখের মণি থেকে রক্ত বেরিয়ে গেছে। মানে এগুলো শুনলে আসলে লিটারালি গায়ে কাটা দেয়। কেমনে পারে এগুলো? তারা কি আসলে মানুষ? কোনো মানুষের দ্বারা কি আসলে এগুলো সম্ভব? কিভাবে সম্ভব? আরজি কর হসপিটালের যে ইন্টার্ন ডক্টর, যে মেয়েটি, তার নাম মৌমিতা দেবনাথ। এই মৌমিতা দেবনাথের মৃত্যুর কথা শুনে আমার তনু হত্যার কথা মনে পড়ে গেছে। তনুকেও কিভাবে এখানে বিভৎস কায়দায় হত্যা করা হয়েছিল আমরা জানতেই পারিনি, আমরা তার বিচার তো পাইনি, এবং কিভাবে আসলে তনুকে হত্যা করা হয়েছিল সেই সঠিক রিপোর্ট পর্যন্ত আমরা এখানে পাইনি। সো এখন এই আরজি কর হসপিটালের যে ইন্টার্ন নারী ডক্টর, তাকে নিয়েও নানান তালবাহানা চলছে। শোনা যাচ্ছে যে তাকে এই যে ব্রুটালি হত্যা করার পেছনে কারণ হতে পারে যে হাসপাতালে নাকি অনেক দুর্নীতি হতো, এবং সেই দুর্নীতির ব্যাপারে নাকি এই নারী চিকিৎসক অনেক কিছুই জেনে ফেলেছিলেন, এবং ধারণা করা হচ্ছে যে সে কারণেই তাকে এইভাবে হত্যা করেছে। বিশেষ করে এই হত্যার সঙ্গে জড়িত যারা, তাদের সংখ্যা এখানে 18 জন উল্লেখ করা হচ্ছে, বিভিন্নভাবে সেটা মিডিয়াতে আসছে। তার মধ্যে সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে 2 জন নারীও ছিল, এবং সেই 2 জন নারী তার ওই মৌমিতা দেবনাথের হাত চেপে ধরেছিল, এবং হাত চেপে ধরা অবস্থায় অন্য পুরুষরা তাকে নির্যাতন করছিল। মৌমিতা তখন এমনভাবে তাকিয়েছিল না সেই নারী 2 জনের দিকে। তার কলিগ কি বলছিল, নিশ্চয়ই বাঁচাতেই বলছিল। আমি আসলে লিটারেলি এটা নিয়ে কথাই বলতে পারছি না। আমার পক্ষে আসলে এগুলো বলাই সম্ভব না। মানে একটা মেয়েকে কিভাবে আসলে মানুষ কিভাবে, কতটা পশু বলবো না, সরি, মানে পশুরাও এই ধরনের কাজ করে না, কারা আসলে করে আমি জানি না। সেখানে এই হত্যাকাণ্ডকে নিয়ে নানান ধরনের নাটক হচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী একজন মানুষকে নাকি সামনে নিয়ে আসা হচ্ছে, সে নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত, পাগল আর কি, সে একাই নাকি এই কাজটা করেছে, সেটা সামনে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আমার মনে পড়ছে কুর্মিটোলা হসপিটালের সামনে আমাদের বাংলাদেশে যে মেয়েটিকে রেপ করা হয়েছিল, সেই মেয়েটির ক্ষেত্রেও দেখানো হয়েছিল একজন উন্মাদ, একজন পাগল, সে নাকি ওই মেয়েটাকে ধর্ষণ করেছে। এই নাটক সব জায়গায় চলে, কলকাতাতেও এখন এই নাটকই হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা নানানভাবে শুনলাম যে সেখানে এই হত্যাকাণ্ডের পেছনে নেতা ফেতার ছেলেরাই দায়ী, এবং তারাই নাকি এগুলো করেছে। আমি জানি না তদন্তে কি আসে, তদন্ত ছাড়া তো আসলে আমরা কিছু বলতে পারছি না, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু নানানভাবে জানতে পারছি, তাতে এইভাবে একটা মেয়েকে মেরে ফেলতে পারে এই 2024 সালে এসে, এটা আসলে কল্পনাও করা যায় না। আমরা দেখি তনু থেকে মৌমিতা, ঢাকা থেকে কলকাতা, একই দৃশ্য, একই নির্যাতন, একই নাটক, একই সব কিছু, আসলে একই। তবে সব থেকে ক্ষোভের বিষয় যেটা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা ভিডিও দেখলাম আমি, চোখে পড়লো। সেখানে নাকি তিনি বলছেন যে মেয়েটি চলে গেছে তো গেছি, এখন নাকি এটা নিয়ে এত কথা বলার দরকার নেই। তিনি এমনভাবে বলছিলেন যে মানে ওই মেয়েটার নামে যদি কিছু করতে চায় তাহলে সে সেটা টাকা দিয়ে দেবে, 10 লাখ টাকা নাকি দেবে সে কথা বলছে।
এবং লেবু চিপলে বেশি তেতো হয়ে যায়, সত্যকে একটা মিথ্যাকে বারবার বলা হলে সেটা সত্য হয়ে যায়, নানান কথা তিনি বলছিলেন। তিনি আসলে কি বলতে চাচ্ছিলেন সেটা আমার বোধগম্য হয়নি, কিন্তু যতটুকু বোধগম্য হয়েছে তাতে একটি কথা এখানে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে গত 5 আগস্ট এখানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে উচ্ছেদ করেছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এখানে পালাতে বাধ্য করেছি। তো কেন করেছিলাম? বিগত 15 বছরের তার শাসনামল তো রয়েইছে, নানান নির্যাতন নিপীড়নের যে ইতিহাস সেটার তো রয়েইছে, কিন্তু তিনি যে উল্টাপাল্টা কথাবার্তা বলতেন, তিনি যে উন্মাদের মতো কথা বলতেন, সেই কথার কারণেই কিন্তু তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তার সেই কথার বিরুদ্ধেই কিন্তু এখানে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলেছিল। সো এই শাসকেরা মনে হয় শাসকদের কাছ থেকে শেখে না, কোন পরিস্থিতিতে কোন কথা আসলে বলা লাগে, কোন কথা বলা যায় না, এই ন্যূনতম কমন সেন্সটুকু এদের নেই। কারণ এরা আসলে ক্ষমতার দম্ভে অন্ধ, এবং সেটাই তারা বারবার জাহির করে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার কাছে এর থেকে বেশি কিছু মনে হয়নি। ফলে এই তার কথার কারণেই তাকে এখান থেকে গদি ছাড়তে বাধ্য করা যায়। বাংলাদেশে যেরকম শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে গদিচ্যুত করা হয়েছে, শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও গদি নিয়ে টানাটানি শুরু হয়েছে, সেখানেও ওখানকার লড়াকু জনগণ তারা তার গদি ছাড়ার দাবি জানাচ্ছেন। তো আসলে এইরকম একজন মানুষ, তিনি নিজেও একজন নারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসলে এইভাবে কথা বলছেন। আসলে এই শাসকের চেয়ারে যারা বসে থাকে, যারা নির্যাতনকারী, তারা বোধহয় নিজেকে আসলে ওই নারীটারই কিছু একটা ভাবেন না। তারা নিজেদেরকে স্রেফ একেবারে একজন মানে রুলার হিসেবেই ভাবেন, এর থেকে বেশি কিছু হয়তো ভাবে না, যে কারণে এ ধরনের কথাবার্তা বলা সম্ভব। এবং আমরা দেখছিলাম যে যখন এখানে নুসরাত নামের একটি মেয়েকে হত্যা করা হয়েছিল, তার গায়ে আগুন ঢেলে দেওয়া হয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, সেখানেও একজন না দুইজন যেন নারী ছিল। আমি বুঝি না এই নারীরা আসলে কেমন নারী, তারা কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে, কিভাবে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে। আমি আসলে এই সাইকোলজিটা বুঝি না। আমি এখানে আর কিছু বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাদের জন্য আসলে আমার কাছে মনে হয় কোনো শাস্তি উপযুক্ত নয়। তারা যেভাবে মেয়েটিকে মেরে ফেলেছে তার জন্য দুনিয়াতে কোনো শাস্তি বোধহয় এখনও পর্যন্ত বরাদ্দ হয়নি যে সেটা তাদের জন্য অ্যাপ্লাই হতে পারে। কিন্তু আসার কথা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা ভারতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, এবং সেখানে সকলেই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন। কিন্তু সব জায়গায় তো আসলে বিরোধিতাকারীরা থাকে, ওখানেও আছে এই অত্যাচারী শাসকের যারা দোসর, যারা দালাল, তারা আছে। সো তাই সেই দালালরা নানানভাবেই নানান কিছু এখানে উপস্থাপন করার চেষ্টা করছে, সেসব দেখছি আর কি। কিন্তু সেসব আসলে পাত্তা দেওয়ার মতো সময় নেই। শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে মৌমিতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে লড়াকু জনগণ মাঠে নেমেছেন, আন্দোলন করছেন, সেই আন্দোলনের সঙ্গে বাংলাদেশ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। এবং এই আন্দোলন শুধুমাত্রই ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, এই আন্দোলন আমাদেরও। এই অন্যায়ের বিরুদ্ধে যত প্রকার আন্দোলন সংগ্রাম আছে, জনগণের লড়াই আছে, সেই সমস্ত লড়াই আমাদের। দেশে দেশে নিপীড়িত জনগণের যে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা যারা রয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকের স্বজন, প্রত্যেকে প্রত্যেকের বন্ধু। সুতরাং এই লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে আমরা থাকব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে পূর্ণ সংহতি জানিয়ে আজকে রাত 10টায় আমরা দাঁড়াবো। রাত মেয়েদের হোক, সেই স্লোগানে আমরা দাঁড়াবো। হত্যাকারী যারাই হোক না কেন তাদের শাস্তি আমরা চাই, এবং এই রকম ঘটনা কিভাবে ঘটতে পারে সেটার জবাবদিহি আমরা চাই। এবং এই হত্যার দায় আসলে ওখানে যারা শাসক রয়েছে তাদেরকে নিতে হবে। আমাদের দেশে কয়েকদিন আগে যে অভ্যুত্থানটি হয়ে গেল, ইভেন এখনও আমরা একটি স্লোগান দিচ্ছি যে দিল্লি না ঢাকা,
ঢাকা ঢাকা। কিন্তু এখন আমরা বলতে চাই যে দিল্লি হোক কিংবা ঢাকা, নিপীড়িত জনগণ সবসময় এক থেকেছে এবং তাদের লড়াই এক, তারা অলওয়েজ ইউনাইটেড। এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা নিরাপদ দেশ গড়তে চাই, যেখানে মৌমিতা দেবনাথদেরকে, তনুদেরকে, নুসরাতদেরকে এইভাবে হারিয়ে যেতে হবে না, যেখানে আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে বাঁচব, নির্ভয়ে বাঁচব, যেখানে আমাদেরকে কোনো শাসক তার ওই চোখ রাঙানি দিতে পারবে না, বরং আমাদের চোখ রাঙানিকে ভয় পাবে শাসকেরা এবং এই ধরনের হত্যাকারীরা। মৌমিতা দেবনাথের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তনু কি মৌমিতা, উই ওয়ান্ট জাস্টিস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।